কিছু মনে করো না তোমরা, আমি বুঝিয়ে বলবো নি। শবনম বলল, বড় বাবা সেসব পরে হবে, খিদে পেয়েছে আমার, চলো আজ তুমি আমাকে খাইয়ে দিবে। মতিউর রহমান হাসল। সুলতানা বলল, শতক, মৈত্রীকে ডেকে আন, খেতে বল যা। ফিউর রহমান বলল, আমি ডেকে নিয়ে আসি মিঠুমাকে, আর তোমরা একটু বেশি বেশি করো ওর সাথে। ওর যা ভালো লাগে ও করুক না, সব সময় ঘ্যান ঘ্যান করো, ওটা করিস না, ওটা খাস না, যে কারো মেজাজ খারাপ হবে। বলেই চলে যায়। শবনমকে খাইয়ে মতিউর রহমান প্লেটে বেশি করে ভাত ও মুরগির মাংস নিল। খাদিজাকে খেতে বসতে বললে তিনি বসেনি। সুলতানা হাত ধরে বসালে বলে, খুশবু আর ঝর্ণা না খেয়ে অপেক্ষা করছে, ওদের সাথে খাবো, তোমরা খেয়ে নাও। মৈত্রী আসেনি সফিউরের ডাকে। খাদিজা গিয়েছিল তাও আসেনি। শতক চেতে নিলে মতিউর রহমান আটকে দেয়। প্লেট নিয়ে নিজেই যায়। মৈত্রী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মতিউর রহমান ডাক দিল। একবার, দুইবার, তিনবারের বেলায় মৈত্রী উঠে বসে। বাবাকে প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আব্বা খিদা লাগছে, খাইয়ে দাও। আপনার মেজব্বা এসেছিল জাননি কেন? এটা কিন্তু ভালো দেখায় না, সে আপনার বড়, আপনার আচরণে সে কষ্ট পেয়েছে। আর সুলতানা মেজো আব্বা আপনার ভালোর জন্যই বলে, আপনি অযথা জেদ করবেন না, আমি যেন আর না শুনি। আমার আম্মার প্রশংসাই শুনতে ভালো লাগে, বুঝতে পেরেছেন? মতিউর রহমান মেয়ের মুখে ভাতের লোকমা দিয়ে বললেন কথাগুলো। মৈত্রীর চোখ ভিজে এলো। মুখ ভর্তি খাবার নিয়ে মাথা নাড়ল, মানে বুঝতে পেরেছে। মতিউর রহমান মেয়েকে বুঝিয়ে সবটুকু খাবার খাইয়ে দিল। মৈত্রীর খেতে ইচ্ছে করছিল না, তবুও ভয় নাকি জেদ নাকি অভিমানে সবটুকু খাবার খেলো। মতিউর রহমান চলে যায়। শতক রুমে এসে দেখে মৈত্রী বসে আছে। গায়ে গোল জামা পায়জামা, বড় ওড়না দিয়ে গা ঢাকা, শীতের পোশাক পরেনি। শতক সোফায় পড়ে থাকা শাল নিয়ে ওর গায়ে জড়িয়ে দিল। তখন ওভাবে চলে আসার মানেটা কি? আমি কিন্তু বেয়াদবি সহ্য করব না। শান্ত গম্ভীর কণ্ঠে বলে শতক। মৈত্রী অন্য দিকে ফেরে। শতক ওকে চুপ থাকতে দেখে বলল, এই কথা বলছিস না কেন? ধমকের সুর। মৈত্রী নাক টেনে বলল, তোমার সাথে কথা বলতে মানা করেছিল। শতকের রাগের মাঝেও হাসি পেল। মৈত্রী বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে নিলে শতক তার সাথে পা বাড়ালে মৈত্রী শান্ত ভঙ্গিতে বলল, এখন কি আমি ওয়াশরুমেও যেতে পারবো না? নিষেধ আছে নাকি পাহারাদার হিসেবে সাথে খাবে? শতক সরে দাঁড়ালো। বাঘিনীর আম্মা খেপেছে। মৈত্রী ওয়াশরুমে গিয়ে একটু পরেই বেরিয়ে আসলে। শতক ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মৈত্রী শুয়ে আছে। সে টি শার্ট খুলে লাইট অফ করে পাশে শুয়ে কম্বল টান দিল। মৈত্রীও কম না, সেও টান দিল। শতক প্রতি উত্তরে একটু জোরেই টেনে নিল। মৈত্রীর উপর থেকে কম্বল সরে গেল। মৈত্রী আর টান দিল না। শতক বেশ কতক্ষণ শুয়ে থাকলো ওভাবেই। তারপর পেছন ফিরে দেখলো মৈত্রী থরথর করে কাঁপছে, তবুও কম্বলের ভিতরে আসছে না। শতক মনে মনে নিজের কপাল চাপড়ায়। কম্বল জড়িয়ে মৈত্রীকে বুকে ঢেকে নেয়। এত জেদি মানুষ আমি কখনো দেখিনি। মৈত্রী এই হাড় কাঁপানো শীতে ওম পেয়ে শতকের বুকে আরো জড়িয়ে গেল। শতকও আরো শক্ত করে বন্ধনে আবদ্ধ করে নেয়। এত পোড়াস কেন তুই আমায়? হ্যাঁ, শুনলে তো আর বকি না। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই কেমন অবাধ্য হচ্ছিস তুই। মৈত্রী শতকের বুক থেকে সরে বালিশে মাথা রাখলো। শতক তার উপরে ফিরে নাকে নাক ঘষে। কাঁদছিস কেন? বকেছি আমি? মৈত্রী তার থুতনিতে কামড় বসালো। গালে, গলায়, বুকে বেশ কয়েকটা কামড় বসালো। শতক বলল, সরে যাব আমি? বলেই সরতে নিলেই মৈত্রী গলা জড়িয়ে ধরে। ছাড়, যাচ্ছি সরে। মৈত্রী ছাড়ল না, আরো শক্ত করে জড়িয়ে ধরে। শতক মাথায় হাত বুলিয়ে চুমু খায় চুলের ভাঁজে। মৈত্রী মাথা উঁচিয়ে চায়। শতক তার গালে অধর বসায় বেশ কয়েকবার। মৈত্রীর মন ভরল না। শতক ইশারায় বলল কি। মৈত্রী তার অধরে অধর বসিয়ে বলল, অনেক আদর করো। শতক হেসে উঠল। কুয়াশায় ঢাকা সকাল। চারপাশ আবছা আবছা দেখা যায়। সূর্যি মামাকে দেখা যায় নিভু নিভু। মাঠ ঘাট সব শিশিরে ভিজে আছে। পাখির কলতান একটু জোরেই শোনা যাচ্ছে, যেন পাখির দল একে অপরের সাথে ঝগড়া করছে।
মৈত্রীর মনটা ফুরফুরে, সকাল ভোরেই উঠেছে। শতক মানা করে চাপটে ধরেছিল কম্বলের ভিতরে, এত ঠান্ডায় উঠতে হবে না। মৈত্রী বেশ কিছু পলক ওভাবে থেকে ওয়াশরুমের কথা বলে উঠে সেই যে এসেছে, মৈত্রীর হঠাৎ ভাপা পিঠে খেতে মন চাইলো। ভাবলো মাকে বলবে, তাই মেইন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। পরনে সোয়েটার, টুপি ও চাদর। রাস্তায় দাঁড়াতেই একটা পরিচিত মুখ দেখতে পায়। সে দৌড়ে তার কাছে যায়। আরে আরে, বউয়ের বোন শালি, দৌড়াচ্ছিস কেন? আমি আসছিলাম তো। এই অবস্থায় কেউ দৌড়ায়? হাজার ভাই এত ভোরে আসবে বলনি তো। সারপ্রাইজ! মৈত্রী সহস্রের বাহুতে কয়েকটা কিল বসিয়ে দিল। আরে আরে, এতদিন পর এলাম আর তুই মারছিস? ভাইকে বলছিস দাঁড়া, তোর আবার বউয়ের দোষ নজরে আসে না। মৈত্রী খিলখিলিয়ে হেসে উঠল। তখনই পেছন থেকে মিয়াও মিয়াও শব্দ শুনে মৈত্রী সহস্রের পিছনে তাকিয়ে অবাক হয়ে বলল। সহস্র হেসে বলল, তুই নাকি একা একা ফিল করিস, তাই তোর প্রথম বাচ্চাকে নিয়ে আসলাম এত ভোরে তোর বান্ধবীর বাড়ি থেকে। এখন থেকে এটার আগে পিছে ঘুরে বেড়াবি, কাজের ধারের কাছেও যাবি না। ভাই তো আনতে বললো। সকালে মিষ্টি ভোরের মিষ্টি আলো সবার ভালো লাগে। সবাই রোদ পোহাতে বসে পড়ে যেখানে মিষ্টি রোদ হাতছানি দেয়। মতিউর রহমান চুলোর পাশে টুলে বসে হেসেলের আগুনের তাপে হাত গরম করছে। রোদের এখনো খবর নেই, কুয়াশায় ভরপুর সকাল। খাদিজা বেগম এই শীতে উঠোনে হেসেল বসিয়ে তার দুপাশে উঁচু করে মাটির দেওয়াল দিয়েছে বাতাস না আসে। খাদিজা খিচুড়ি রান্না করছে। মিঠুটা অনেক খিটখিটে হয়ে গেছে। আচ্ছা, কয়েকদিন মিঠু এই বাড়িতেই থাক, কি বলেন? ওর হয়তো এখানে একটু ভালো লাগবে। মতিউর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে দুহাতের তালু ঘষতে ঘষতে বলল, আমি বললে তো হবে না, আমার অভিভাবক এখন মেজো আব্বা। এক কাজ করো, সুলতানা আর মেজো আব্বার সাথে কথা বলো। খাদিজা মাথা নাড়লেন। শুকনো পাতা হেসেলের মুখে ঠেলে দিয়ে খিচুড়ি নাড়তে লাগলেন। মৈত্রী গেট ধাক্কা দিল। মতিউর রহমান গিয়ে খুলে মৈত্রীকে বিড়াল কোলে নিয়ে আসতে দেখে বলল, আম্মা, এটারে কই পাইলেন? মৈত্রী হেসে বলল, হাজার ভাই এনেছে মাত্র। ছোট আব্বা কখন এলো? এই এখনই আসার সময় রাস্তায় দেখা হইলো। বলেই মায়ের কাছে দাঁড়িয়ে পড়ে। খাদিজা ভ্রু কুঁচকে বলে, আবার এই বিলাই যদি খামচা দেয়? মৈত্রী মুখ এইটুকু করে পাখিনীকে চাদরের তলায় লুকিয়ে বলে, দিব না। শতক, আব্বাই যদি রেগে যায়? আমি আনতে বলি নাই তো, তোমাদের শতক আব্বাই হাজার ভাইকে নিয়ে আসতে বলেছে। একটু জোরেই বলল। মতিউর রহমান গম্ভীর সুরে বলল, আমার এটা কেমন বেয়াদবি? খাদিজা সাথে সাথে বলল, ওভাবে বলেনি। আপনি কিছু বললেন না তো। মিঠু এখানে বয়, চুরে রান দিতেছি, খাবি? মৈত্রীর মুখ মলিন। আজকাল অল্পতেই রেগে যায়, চিল্লিয়ে ওঠে, কান্না এসে যায়। তাই চুপচাপ থাকার চেষ্টা করে। তবুও কারো না কারো উপর রাগ ঝেড়েই ফেলে, বিশেষ করে শতকের উপর। কিন্তু শতক কিছু বলে না, শান্ত হয়ে বোঝায় আদর করতে করতে। না, বড্ড বেশি বেশি হয়ে যাচ্ছে আজকাল। কথায় কথায় রাগ আর কান্না চলে আসে, নিয়ন্ত্রণ করতে হবে। বিড়ালকে নিচে নামিয়ে দিল। বিড়াল দৌড়ে মৈত্রীর ঘরে চলে গেল। এটা যে তারও ঘর, আর তাকে এতদিন বনবাসে পাঠানো হয়েছিল। মৈত্রী মায়ের পাশে বসে আবদার চুলল, কিছু খাইতে ইচ্ছে করে না আমার। ভাপের পিঠা বানাইবা, ওটা খাইতে মন চাইছে। খাদিজা হেসে মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, খাইতে মন না চাইলেও খাইতে হইব। অল্প অল্প কইরা ঘন ঘন খাইবি। আর চাল ভিজাইয়া রাখি, পাত দিয়া গুঁড়া কইরা বানায়া দিবনি। আর কি কি খাইতে মন চাই কবি। মতিউর রহমান বসে মা মেয়ের আলাপ দেখছে। মেয়েটা শুকিয়ে যাচ্ছে দিন দিন। যাবে না কেন, কিচ্ছু খেতে চায় না। ঝর্ণা, আরু আর মাহিদ এলো ঘর থেকে বেরিয়ে। আরু রাতে তাদের সাথেই ঘুমিয়ে পড়েছিল। আরু টুপিওয়ালা সোয়েটার পরে, পায়ে মোজা জুতা না পরেই দৌড়ে বাবার কোলে বসলো। মৈত্রীকে দেখে বলল, তুমি কেন আনিছ? মাহিদ হেসে বলল, ও বাড়িও আসবে না। আরো মুখ গোমড়া করে বসে রইল বাবার কোলে। মাহিদ আবার বলল, মিঠু, মন খারাপ করে বসে আছিস কেন?
এই যে আরোর কথা শুনে তর্ক করলি না? খাদিজা মাহিদকে বলল। খুশবু চুপ করতো। মাহিদ হেসে মৈত্রীর টুপি টেনে বাইরে বেরিয়ে গেল। ঝর্ণা ঘর থেকে চেয়ার বের করে মৈত্রীকে বসতে বলল। মৈত্রী চুপচাপ বসে। ঝর্ণা ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, মন খারাপ কেন ননদিনীর? নন্দাইয়ের সাথে ঝগড়া হয়েছে? মৈত্রী মুচকি হেসে ফিসফিসিয়েই জবাব দেয়, হয়েছিল কাল রাতেই মিটমাট হয়ে গেছে। তা কিভাবে মিটমাট করলো? আদর করে? মৈত্রী হুম বলেই খিলখিলিয়ে হেসে উঠল। ঝর্ণাও হেসে উঠল। মতিউর রহমান, আরু ও খাদিজা দুজনের দিকে তাকিয়ে। মৈত্রী ও ঝর্ণা তাদের চাহনি দেখে ঝর্ণা আমতা আমতা করে বলল, ওই হাসির কথা শুনে। মতিউর রহমান দোকানে যাবে বলে উঠল। আরুকে বসিয়ে ঘরে চলে গেল। আরু চুপচাপ। ঝর্ণা হেসে তার গাল টিপে বলল, আরজু সোনা, মুখ ফুলিয়ে নিয়েছো কেন? আরু মুখটা আরো ফুলিয়ে বুকে দুহাত বেঁধে ভেংচি কেটে অন্য দিকে চাইল। মৈত্রী আরুর অভিযোগ বোঝে। সে ডাকলো আরুকে। আরু শুনল না। মৈত্রী এসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার কাছে অনেক চকলেট আছে, অনেক টেডিও খেলনাও আছে। তুমি কেন আসিছ? ওগুলো ওই বাবুল জানি আমি, আমারও আছে, আপা আরও কিনে দেবে। মৈত্রীর পেটে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল আরু, তাই বাবু অত খেলনা দিয়ে তো খেলতে পারবে না, আর চকলেট তো খেতেই পারবে না। তুই কি নিবি কয়েকটা? আরু চোখ উজ্জ্বল হয়ে উঠল, পিটপিট করে চেয়ে বলল, সত্যি দেবে আমায়? তাহলে এক্ষুনি দাও। চল। শতক তড়িঘড়ি করে ঘর থেকে বেরুলো। পরনে শীতের পোশাক, বেশ জমকালো শীতই পড়েছে। সকালে মৈত্রী ওয়াশরুমের কথা বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেলে বিছানায় শুয়ে শতকের চোখ পুনরায় লেগে যায়। সেই সুযোগে মৈত্রী লাপাত্তা। কি করছে কে জানে? শীতের পোশাক পরেছে কি? ভাবনার মাঝেই সহস্র দৌড়ে এসে জড়িয়ে ধরে। সে পড়তে পড়তে বেঁচে যায়। ভাই ভাই ভাই, কত মিস করেছি তোমাদের। শতক মুচকি হেসে পিঠ চাপড়ে বলল, আমরা কিন্তু তোকে একটু মিস করিনি। সহস্র ছেড়ে দিয়ে কপালে ভাঁজ ফেলে বলে, সে আমি জানি, আমায় মনে কেন পড়বে তোমার? বউ আছে না, এখন তো বাচ্চাও আসছে। ওয়েট, হ্যাঁ কিছুদিন ওয়েট করো। কিছুদিন পর আমিও বিয়ে করব। বিয়ের পরে বাচ্চার বাবা হব, তারপর বাচ্চাও বিয়ে করাবো, বুঝছো? নানা দাদা হব। তার আগে বড় তো হ আব্বাজান। সহস্র শতক পিছনে চাইল। সুলতানা দাঁড়িয়ে সহস্র মাকে জড়িয়ে বলল, আম্মা গো, তোমার হাত ধরিয়া কই এবার বিয়া না করাইলে দেশে থাকবার নই আম্মা গো। সুলতানা হেসে উঠল। তাহলে ঘটককে খবর পাঠাই। আপগ্রেড মাম্মি। ঘটক ইজ আ ওল্ড ফ্যাশন। আমার মাম্মি ড্যাডি লাভ ম্যারেজ, ভাই লাভ ম্যারেজ, আর আমি বাদ যাবো কেন? তো তাবাসসুম কি আমাদের হবু বোমার আইডি নাকি? পিছনে ড্রয়িং রুমে বসে সফিউর রহমান গলা উঁচিয়ে বলল। সহস্র মাকে ছেড়ে বাবার পাশে বসে। মোবাইল ফোন বের করে কিছু বের করে। সুলতানা ও শতকও তার পিছু পিছু এসে অন্য সোফায় বসে। সহস্র ফোন ঘেটে কিছু বের করে বাবাকে দেখিয়ে বলে, এটা আমারই ফেক আইডি, বুঝলা? আসলে স্যারদের কাছে নোট ও অন্যান্য দরকার আইডিতে নক করলে সিনই করে না, রিপ্লাই তো দূরের কথা। তাই এই ফিমেল আইডিটা খুলে নক দিই আর কি। ও মা, স্যার সাথে সাথে রিপ্লাই করলো। তারপর থেকেই এই পন্থা অবলম্বন করতে হয়। সবাই হা। সফিউর কপালে ভাঁজ ফেলে বলে, তোর পোস্টে যে লাভ রিয়াক্ট দেয়, লুতুপুতু কমেন্ট করে। সহস্র চোখ গোল গোল করে বলে, কোথায় লুতুপুতু? শুধু নাইস, হ্যান্ডসাম, জোস এরকম কমেন্ট করে। তাও সেটা আমি নিজেই করি, ফ্রেন্ডসদের সামনে আলাদা ভাইব আসে। আর তোমরা বিশ্বাস করবে না, আমার সব ফ্রেন্ডরাই আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছে। কি সব মেসেজ দেয়। সুলতানা তার কান টেনে বলে, তুই পড়াশোনা বাদে এই সব করে বেড়াস? মা, একটু দুষ্টুমি না করলে বোর লাগে। আর লাগে তো ছাড়ো। চন্দ্রবিন্দু, আকিব, শবনম এসে ড্রয়িং রুমে সহস্রকে দেখে খুশি হয়। শবনম বলল, এত ভোরে আসলি কেন? যে ঠান্ডা পড়েছে। আপা, মন চাইলো তাই। তোমরা কেমন আছো সবাই?
কুশল বিনিময়ের পর আরো বিভিন্ন আলাপ সালাপ চলতে লাগলো। সুলতানা রান্নাঘরে চলে গেল রানুকে সাহায্য করতে। শতকের মাঝে কিচেনে উকি ঝুঁকি দিল। সহস্র ভাইয়ের উকি ঝুঁকির কারণ বুঝে পড়ল। ভাই তুমি যারে খুঁজতাছো সেখানে নাই তো, বাপের বাড়ি চলে গেছে বিলাইডা নিয়া। আহা কি দুঃখ, চোখে জল চলে এলো। বলেই চোখ মুছতে লাগলো। আকিব হেসে বলল, শালা বাবু, তুমি তো সারা জীবনের জন্য ফেঁসে গেছো। বউয়ের সাথে কথা কাটাকাটি কিছু হলো, না হলে তো গো টু বাপের বাড়ি। আহ কি কপাল তোমার। এতে অনেক বেনিফিটও আছে। শ্বশুরবাড়ি যেতে গাড়ি ভাড়া লাগে না, হাত ভর্তি মিষ্টি নিতে হয় না, যখন খুশি তখন গিয়ে ভুঁড়িভোজ করা যায়। এরই মধ্যে মৈত্রী ও আরু এলো মেইন দরজা দিয়ে। আকিব তা দেখে বলল, আরে শালি সাহেবা যে, আপনার মশাই আপনাকে অনেক মিস করছে। এই শীতের দিনে দূরে দূরে থাকলে চলে, কাছাকাছি থেকে গরম করে দিবেন তো। শতক জবাব দেয়, দুলা ভাই, ফ্রিজে কাল রাতের ডাল আছে, এই শীতে ডাল দিয়ে গোসল না করতে চাইলে মুখটা বন্ধ রাখুন। বাচ্চারা আছে, ওরা অতটাও ছোট না। আর তুই এই শীতে বের হয়েছিস কেন? এই একটু দরকার ছিল মার সাথে। কিন্তু এসে আরুকে নিয়ে চলে যায় খেলতে। শতক মৈত্রীকে ইশারা করে ঘরে যাওয়ার জন্য, তারপর উঠে নিজেও ঘরে যায়। মৈত্রী তার পিছু পিছু। রুমে পৌঁছে শতক দরজা বন্ধ করে মৈত্রীকে বিছানায় বসিয়ে আলমারি থেকে মোজা বের করে। মৈত্রীর সামনে বসে মৈত্রীর পা বিছানায় তোলে। পা কি ঠান্ডা হয়ে আছে, মুজো পড়তে কি গা চুলকায়? বলে নিজেই মোজা জোড়া পরিয়ে দিল। কপালে চুমু দিয়ে বলল, এখানেই বসে থাকবি, এক পাও নামবি না। আমি গরম দুধ আনছি, পুরোটা শেষ করতে হবে লক্ষ্মী মেয়ের মতো। বলেই চলে গেল। মৈত্রী মুচকে মুচকে হেসে আকাশে উড়তে লাগলো। তার মাস্টার মশাই এত ভালো কেন? ভাবনার মাঝেই আরু এলো। কোমরে হাত রেখে বলল, আপু আমার চকলেট টেডি। মৈত্রী হেসে তার গালে চুমু দিয়ে আলমারি থেকে বেশ কয়েকটা চকোলেট বের করলো। এগুলো শতক আনে তার জন্য। তার ধারণা মৈত্রী এই সময় চকোলেট খেলে তার বাচ্চা চকলেটের মতো মিষ্টি মিষ্টি কথা বলবে। আরো কত কি আনে, ছোট ছোট জামা, জুতা, খেলনা, সোয়েটার। মৈত্রী বলে, বাবু যখন হবে তখন তো শীত থাকবে না। শতক বলে, তাতে কি, শীত যখন পড়বে তখন পরাবো। কত শত পাগলামি। মৈত্রী একটা বড় গাড়ি ও দুটো টেডি বের করলো। কাল এগুলো দুলাভাই এনেছে। আলমারি ভর্তি অনেক পুতুল, আরো আছে। শতক বাক্সে ভরে রেখেছে। এগুলো আমার বলে আরুকে দিল। আরু চকলেটগুলো রেখে পুতুল দুটো কোলে নিয়ে আদর করতে লাগলো। মৈত্রী বোনের দিকে তাকিয়ে। শবনম ও বিন্দু দরজায় দাঁড়িয়ে। আরুর পিছনে বিন্দু আসছিল। বিন্দুকে ব্রাশ করাবে বলে সেও পিছনে আসছিল। শবনম ভিতরে ঢুকে মৈত্রীকে বলে, এগুলো তোর পছন্দ হয়নি? হবে না কেন, খুব পছন্দ হয়েছে। তাহলে ওকে দিচ্ছিস কেন? দেখ, খেলনাগুলো আকিব তোর বাচ্চার জন্য এনেছে শখ করে, আর তুই আরুকে দিয়ে দিচ্ছিস। আকিব দেখলে কি মনে করবে? আপা, এত খেলনা দিয়ে কি করব? বাচ্চার আসতে এখনো অনেক দেরি, তাই বোনকে দিয়ে দিলি? আরু পুতুলগুলো বিছানায় রেখে মৈত্রীর পা জড়িয়ে বলল, এগুলো আমার। মৈত্রী বোনের দিকে চাইলো। তার চোখ জ্বলছে। এই বর্ষণ আরম্ভ করলো বলে। শতক দুধের গ্লাস নিয়ে এরই মধ্যে রুমে ঢোকে। মৈত্রী ও শবনমকে সিরিয়াস মুখে দাঁড়িয়ে থাকতে দেখে গ্লাসটি টি টেবিলে রেখে শবনমকে বলে, আপা কি হয়েছে? তোকে জানতে হবে না, আমাদের ব্যাপার। বলেই হনহন করে চলে গেল বিন্দুকে নিয়ে। শতক চিন্তায় পড়ল, মিঠুটা আপাকে কিছু বলেছে কি? কি হয়েছে আবার? আপা ওভাবে চলে গেল কেন? মৈত্রী বিছানা থেকে টেডি দুটো তুলে শতকের হাতে দিল। এই নাও তোমার বাচ্চার খেলনা, যতন কইরা সিন্ধুকে ভৈরা রাইখো। বলেই আরুকে নিয়ে বেরিয়ে গেল। শতক পুতুলের দিকে চাইলো। সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। মৈত্রী কোথায় গেল? আকিব আলাপে বিঘ্ন ঘটায় বিরক্তি নিয়ে বলে, সবসময় বউ বউ, তুমি আস্ত বউ পাগল। তোমার বউ বাইরে গেল তোমার শালিকে নিয়ে, যাও পিছু পিছু কেউ না আবার ভুলিয়ে ভালিয়ে পটে নিয়ে যায়। শতক দুধের গ্লাসটা সহস্রের দিকে বাড়িয়ে বলে, ধর তো, সাবধানে, গরম কিন্তু, আমি ধরে আনি। বলেই চলে যায়। সহস্র দুধটুকু এক চুমুকে সাবার করে আকিবের দিকে বাড়িয়ে বলে, দুলাভাই আপনিও খান, ইমিউনিটি পাইবেন। আর আমি ভাগ্না ভাগ্নি।
আকিব গ্লাসের দিকে তাকিয়ে বলল। সহস্র পিটপিট করে চাইল। মৈত্রী আরুকে নিয়ে ওদের বাড়ি থেকে একটু দূরে এক মনোহরি দোকানে যায় আরুকে চকোলেট চিপস কিনে দেওয়ার উদ্দেশ্যে। মৈত্রীর আরুর জন্যে খারাপ লাগছে। পুতুল চকলেট দেবে বলে নিয়ে গিয়েছিল, অথচ অপমান হয়ে ফিরে এলো। সদাই কিনে একটু সান্ত্বনা দেওয়া যাক, ছোট বাচ্চা কষ্ট পেয়েছে। আরুটা এখনো চুপচাপ, অথচ আরুর বলতে কখনো বন্ধ হয় না। কলেজে যাব কাল পরশু, তখন বাজার থেকে তোর জন্য অনেকগুলো পুতুল আনবো, টেডিও আনবো, আর একটা লাল রঙের লিপস্টিক আর নেল পলিশও আনবো। কেমন? এই আরু, রাগ করেছিস? বলেই আরুকে কোলে তুলে নিল কষ্ট করে, গালে কয়েকটা চুমু খেলো। আরু এতক্ষণে মুখ খুলল। একটা নকপালিত কিন্তু চিল্লিমিল্লি কলে যে ওটা আনবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো। বলেই আবার চুমু দেয় গালে। আরু হেসে উঠল খিলখিলিয়ে। মৈত্রী দোকানের সামনে চলে আসে। সেখানে চেনা পরিচিত একজনকে দেখে একটু ইতস্তত বোধ করে। সে তো টাকা আনেনি, ভেবেছে সদাই নিয়ে তারপর ভাইকে পাঠাবে দোকানিকে টাকা দেওয়ার জন্য। এখন কি করবে? নীরব মৈত্রীকে দেখে হেসে বলল, আরে দুই বিআইন যে, আসো আসো, কেমন আছো তোমরা? বলেই সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে নেয়। সন্ধ্যে ধোয়া ছেড়ে বাতাস উড়িয়ে দেয়। মৈত্রী আরুকে নামিয়ে চাদর দিয়ে নাক ঢাকে। সিগারেটের গন্ধে পেট মুচড়ে উঠছে তার, তবুও কাছে এসে বলল, তো আছি, আপনি কেমন আছেন নীরব ভাই? নীরব হেসে দোকান থেকে সেন্টার ফ্রুট নিয়ে ছিঁড়ে মুখে দিয়ে বলে, ভালোই, তোমাদের বাড়িতেই যাইতেছিলাম, দাদি ঝর্ণাকে দেখবার চাইছে, তাই নিতে আইছি। তোমরা এখানে? হে ছোট্ট আদুইরে বেআইন, খবর কি? বলেই আরুর গাল টিপে দিল। আরু গাল মুছে বলল, তুমি পচা। মৈত্রী ধমক দেয়। নীরব হেসে বলে, তাই? তা কেন? আরু বুকে হাত গুজে বলে, সিগারেট পতা খাপাল, আর পতা খাপাল দেখাই সেও পতা। তাই? বলেই আরুকে কোলে নিয়ে গালে চুমু খেলো। আমি তো জানতাম না, ভুল হয়ে গেছে। তা আপনি কি খাইবেন? আরু বোনের দিকে চাইলো। আরু ইশারায় না বোঝায়। নীরব বুঝতে পেরে বলে, আরে না করতেছো কেন? আরো বইনের কথা শুইনো না, ঠিক আছে? তোমার যা ইচ্ছা হয় নাও তো। আরু খুশি হয়ে বলল, টিপস আর চকলেট। নীরব দোকানদারকে বলল, 3টে টুইস্ট চিপস আর 10 টাকার 5টা ডেইরি মিল্ক দাও। মৈত্রী চিপস দেখে লোভ হলো। ভাবলো বাড়ি গিয়ে বোনকে পাম দিয়ে একটা হাতিয়ে নেবে। টুইস্ট তার ফেভারিট। আচ্ছা চকলেট 5টা দিল। আরো 2টা আলুচ কিনে দিলে 5-5 মিলে যেত, ভালো হতো না? দোকানদার সবকিছু এক পলিতে ভরে দিল। আরু সব হাতে নিয়ে বলল, আপুকে কিনে দেবে না? কি দরদ বোনের জন্য। মৈত্রীর মনে হচ্ছে বাচ্চাদের মতো চিল্লাচিল্লি করে হাত পা ছড়িয়ে কান্না করতে। বড় হয়ে গেছে, তার উপর ভবিষ্যৎ মা, তাই পারল না। আরুকে বলল, আরু চর খাবি? নীরব হেসে বলল, আশ্চর্য, চর খাইবো কেন? ঠিকই তো বলছে ভাই, 2টা আলুস দেন। আর কি খাইবো বলো? একটি চোখ গোল গোল করে নিল। সে মনে মনে কথাগুলো জোরে বলেছে নাকি? না না না, আমি কিছু নিব না নীরব ভাই, এসব খাওয়ার বারণ। নীরব শুনল না। কতগুলো কেকের প্যাকেট আর কিছু আচারের প্যাকেট কিনলো। ঝর্ণার কাছ থেকে শুনেছে মৈত্রীর সন্তান সম্ভবা, তবে দেখে বোঝা মুশকিল। মৈত্রী না করলো। নীরব শুনল না। মৈত্রী আরুকে চোখ রাঙালো। আরু মিটপিট করে হাসছে। তুমি জুতা পরো নাই? হঠাৎ নীরবের প্রশ্নে মৈত্রী তার দিকে চাইল। নীরব পায়ের দিকে ইশারা করে মৈত্রী তাকায়। তাড়াহুড়ো করে জুতো না পরেই বের হয়েছে, পায়ে শুধু উলের মোজা। কি জবাব দেবে? নিজেকে কেমন পাগল পাগল লাগছে। শতক ওদের বাড়ি থেকে বেরিয়ে মৈত্রীদের বাড়ি গিয়েছিল। মৈত্রী যায়নি সেথায়, তাহলে কোথায় গেল? এই মেয়েটাও না একবার পা কেমন ধমক দেবে। শতক একটু এগিয়ে গেল। সহস্র দৌড়ে এসে শতকের পাশে দাঁড়িয়ে বলল, বাপের বাচ্চা ভাই, কখন থেকে ডাকছি। সহস্র ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ বনে গেল। 2 ভাই সামনে হাঁটতে হাঁটতে দেখলো মাহিদ আসছে, জ্যাকেটের পকেটে হাত দিয়ে। আরে আরে, একক দশক শতক হাজার যে।
সহস্র মাহিতকে জড়িয়ে বলল। ভাই কেমন আছো? মাহিত তার পিঠে জোরে চাপড় দিয়ে বলল। বিন্দাস। সহস্র পিঠ ডলে ডলে বলল। তোমরা দুই ভাই বোন কি আমারে ঢোল পাইছো নাকি? হ্যাঁ, যখন পাও খালি তখনই পিটাও। যখন মাহিত হেসে তার কাঁধ জড়িয়ে বলল। হাজার শোন, হঠাৎ একটা কথা মাথায় এলো। তোর যদি আরো ভাই বোন হতো তাহলে তাদের নাম কি হতো? অযুত, লক্ষ্য, নিযুত, কোটি। বলেই হাসতে লাগলো। শতকের দিকে তাকিয়ে বলল। কিরে, মুখ কুত্তার মতো বানাইছিস কেন? শতক চোখ রাঙিয়ে বলে। তারপর হঠাৎ একটু দূরে দোকানে আরুকে দেখে একটু এগিয়ে যেতেই মৈত্রী ও নীরবকে নজরে আসে। নীরবকে দেখে কপালে ভাঁজ পড়ে। এই গুন্ডার সাথে মৈত্রী কি করছে? সহস্র ও মাহিদ একে অপরের কাঁধ জড়িয়ে শতকের পিছনে এসে দাঁড়ায়। সামনে মৈত্রী ও নীরবকে দেখে মাহিদ দুষ্টু হেসে বলে। একটা সিক্রেট জানিস? না বললে জানবো কিভাবে? সহস্র বলল। মাহিদ ফিসফিস করে তবে জোরে বলল। আমাদের মিঠুর জন্য নীরব ভাইয়ের বিয়ের প্রস্তাব এসেছিল, মিঠুর বিয়ের আগেই। শতক তড়িৎ বেগে মাথা পিছনে ঘুরিয়ে বলল। সত্যি বলছিস? 100%। আমাকে আগে কেন বলিসনি? বলেই পা চালিয়ে দোকানে গেল। সহস্র মাহিদ সাথে সাথে পা মিলালো। আরে বেআই সাহেব, শুধু বেআইনদের খুশি করলেই হইব? আমরা কি দোষ করলাম ভাই? সহস্রের কথায় নীরব, মৈত্রী আরু তাদের দিকে চাইল। সহস্র আরুকে দেখে ধপ করে ধরে কোলে তুলে নিয়ে গালে পটাশ পটাশ করে চুমু দিয়ে বলল। আরে আমার ছোট বউ, কত বড় হয়েছিস তুই! আমার দেখেই পালাস? জামাই এতদিন পর আইছি, কিসের কি আদর করবি, যত্ন করবি তা না, শুধু শুধু খালি পালাই পালাই করে বেড়াস। এই যে ধরছি আর ছাড়তাম না। আরু সহস্রকে কিল ঘুষি মারতে লাগলো। হাজাল ভাই চালো, কামল দিব কিন্তু। তোর জন্য একটা ব্যাটারি চালিত পুতুল আনছি, গান গায় আবার নাচছেও। যদিও তুই নিতে চাস তো চুপ করবো। আরু শান্ত হলো। মারামারি বাদ দিয়ে সহস্রের দিকে পিটপিট করে চেয়ে বলল। সত্যি বলছো? সহস্র মাথা ঝাঁকায়। গান কই, নাচে কতও কই? শতক মৈত্রীর কাছে দাঁড়িয়ে মৈত্রীর হাতে চিপস, কেক, আচার দেখে ভ্রু কুচকে তাকায়। মৈত্রী ইতস্তত করে। এই মাস্টার না আবার সবার সামনে ঝাড়ি দেয়। পায়ে জুতো কই? মৈত্রী আমতা আমতা করে বলল। মোজা পরে জুতা পায়ে দিলে পা পিছলে যায়, তাই। আশেপাশে কত ইটের টুকরো, পায়ে লাগলে শু পড়বি, চল। না, শু পড়লে দম বন্ধ বন্ধ লাগে, মনে হয় পা বেঁধে রেখেছে। টাকা দিয়েছিস? মৈত্রী নীরবের দিকে চাইল। আরু বলল। আমরা কেন দেব? নীরব ভাই কিনে দিয়েছে, সেই দিবে। নীরব বলল। আমি দিয়েছি, ঝর্ণা বাড়িতেই। হ্যাঁ, চলো বাড়িতে। যাব। আসলে দাদি ওকে দেখতে চেয়েছে, সেই জন্যই আসা। মাহিদের মুখ এইটুকুনি হয়ে এলো। এই পৌষ মাসের শীতে বউ ছাড়া শীত নিবারণ কিভাবে হবে? কেমন যেন অলসতা ঘেরা দিন। রোদ কখনো আছে তো কখনো নেই। শীত শীত পরিবেশ, ঠান্ডা হাওয়া বহমান। ক্ষেত, মাঠ, রাস্তাঘাট সবই কেমন ভেজা ভেজা, স্যাঁতসেঁতে। বাচ্চারা এমন পরিবেশেই শতকদের বাড়ির পাশের গাছের বাগানে বৌছি খেলছে দৌড়াদৌড়ি করে। দুই দল, যে দলের পাট সেই এক দল গোলাকার এক ঘরে থাকে। সামনে সোজা একটা দাগ, দাগের দুই মাথায় দুটো জুতো রাখা হয়েছে। দাগের আর এক মাথায় একটু ফাঁকে ছোট গোল করে বউ রেখে আসে। প্রতিপক্ষ দলের লোকেরা বউকে ঘিরে রাখে। দাগেও দাঁড়ায় কয়েকজন। যাদের দলের বউ রেখে আসে তারা কুতকুত বলে একদমে প্রতিপক্ষ দলের সদস্যদের ছুঁয়ে দেয়। এতে সে বাদ যায় আর খেলার ভাষায় মারা যায়। এভাবে একে একে সবাইকে মেরে গলা উঁচিয়ে বউ নিয়ে আসে। আর প্রতিপক্ষ দলকে মারতে না পারলে বউ সুযোগ বুঝে প্রতিপক্ষের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে চলে আসে। বউ সহি সালামত ঘরে আসলে তারা জিতে গেল, আর না আনতে পারলে প্রতিপক্ষ খেলবে পুনরায়। এভাবেই চলতে থাকে। এই শীতে বাচ্চারা খালি পায়ে দৌড়ে খেলছে। তাদের শীত লাগছে না। লাগবে কিভাবে? দৌড়ঝাঁপ করতে করতে শরীর গরম হয়ে গেছে না? বাচ্চাদের একদল তাদের বউকে সেই ছোট গোল দাগে রাখতে যাচ্ছে আর ছড়া কাটছে আর হাসছে আনন্দে।
বৌছি বউ থুইবার আইছি, বৌছি বউ থুইবার আইছি। মৈত্রী পাশে দাঁড়িয়ে তাদের আনন্দে মেতে উঠেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখছে। ছোটবেলায় সেও কত খেলেছে, ক্লাস 9-এ ওঠার পর থেকে আর খেলা হয়নি। মেয়ে বড় হয়ে গেছে না, তাই বাচ্চাদের আনন্দ দেখে তারও খেলার ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে ইস, ফেলে আসা শৈশবের দিনগুলো যদি আবার পুরনো যেত, কতই না আনন্দে মেতে ওঠা যেত। ভাবনার মাঝেই কেউ পেছন হতে গায়ে শাল জড়িয়ে দিল। সেই কেউ একজন যে শতক মৈত্রীর বুঝতে সময় লাগে না। এই ঠান্ডা বাতাসে এখানে কি করছিস? ঠান্ডা লেগে যাবে না? তুই কি আমার একটা কথাও শুনবি না বলে পণ করেছিস? এমন কেন করো তুমি? বাচ্চা আসার পর থেকে কথায় কথায় বকা ছাড়া কোনো কথাই বলো না। অথচ আগে কত দুষ্টুমি করেছি, তখন কিছু বলতে না। এখন তো আমি কিছুই করি না, তবুও কেমন করো। সব ভালোবাসা বাচ্চার জন্য। আমার কেমন লাগছে, মন খারাপ কিনা, এসব ভাবার সময়ই নেই। বাচ্চা হলে তো আমায় ভুলেই যাবা। শতকের ভ্রু কুচকে যায়। তোর খেয়াল রাখি না? মন খারাপ কি না খেয়াল করি না? শুধু বকি, ভালোবাসি না, ভুলে যাব? শতক হেসে মৈত্রীর মাথায় গাঁটটা মারল। না না না, মজা করছি তো। তুমি তো সব থেকে ভালো জামাই। তোমার মতো জামাই ঘরে ঘরে হোক, থুকু শুধু আমার ঘরেই হোক। তবে বকো, কিন্তু এটা সত্যি। মারলে আমায়? শতক চোখ ছোট ছোট করে চাইল। মৈত্রী হেসে তার বাহু জড়িয়ে বলল, তুমি সবসময় এমনই থেকো, বদলে যেও না জানো। এমন আদরেই থাকবে। আমরা বুড়ো হয়ে গেলেও। মিঠুর মাস্টার মশাই। শতক মুচকি হাসলো। শতক খেয়াল করলো ছোট ছোট বাচ্চারা তাদের দিকে তাকিয়ে ফিসফিস করছে আর মিটিমিটি হাসছে। শতক বলল, তোমরা হাসছো কেন? পাশের এক চঞ্চল মেয়ে বলল। শতক হেসে বলল, ও, আমি ভাবছি হাসছো। তা তোমাদের খেলায় আমাদের নেবে? মৈত্রীর উজ্জ্বল হয়ে উঠল। সত্যি খেলবো? এই নেবে না? আচ্ছা, বাজি হয়ে যাক। আমি আর ও, তোমরা সবাই আমার বউকে রেখে যাব। যদি বউ আনতে পারি তো আমি জিতলাম, আর না জিতলে তোমাদের সবাইকে চকোলেট খাওয়াবো। খেলবে? বাচ্চারা হ্যাঁ হ্যাঁ বলে চিল্লিয়ে উঠল। মৈত্রী খুশি হলো। শতক মৈত্রীকে ছোট গোল ঘরে রেখে সোয়েটারটা মৈত্রীর হাতে দিয়ে ঘরে এলো। তারপর পায়ের জুতো খুলে প্যান্ট ফোল্ড করে, চশমাটা খুলে মৈত্রীর কাছে দিয়ে আসে। তারপর কুতকুত বলে সবাইকে ধাওয়া করলো। 25তমে খেলা। শতক 12তমে বেশ কয়েকজনকে ধরে নিল। আরো অনেক বাচ্চা। আল্লাহ, তোমরা দেখছি খুব পাকা। আমি সেই ছোট্টবেলায় খেলেছি, এখন তো দমও নেই। আরে আমার বউটা। সবাই হেসে উঠল, সাথে মৈত্রীও। মৈত্রী বেশ মজা পাচ্ছে। তার চোখ সর্বদা শতকের উপরে বিরাজমান। কি সুন্দর করে খেলছে, সেই ছোটবেলার মতো। ছোটবেলায় ভাই, আয়াত ভাই, শবনম আপা আরো অনেকে মিলে খেলতো। একবার শতক ভাই বউ হয়েছিল। সে ঘরে আসতে না পারায় খুশবু ভাই তার গালে চপাট করে মেরেছিল। শতক ভাই কিছুই বলেনি, তবে তাদের সাথে 10 দিন কথা বলেনি। ভাবতে ভাবতে হাসতে লাগলো। 20 দম চলে গেছে। মৈত্রী আশেপাশে তাকায় না, সবাই বেখেয়ালি। তাই সুযোগ বুঝে দৌড়ে শতকের ঘরে চলে গেল। বাচ্চারা চিল্লিয়ে উঠল, বউ গেল, বউ গেল, কেউ ধর, কেউ ধর। মৈত্রী হেসে তাদের বলল, আর ধরে লাভ নেই, আশা পড়ছি আমরা জিতেছি। বাচ্চারা সবাই মুখ কালো করে নিল। শতক মৈত্রীকে চাপা স্বরে ধমক দিল, দৌড় দিলি কেন? মার খাবি আমার হাতে? কিছু বলি না দেখে মাথায় উঠে নাচছিস? মৈত্রী মুখ কাচুমাচু করে বলল, ছেড়ে যাচ্ছিলে তো। শতক চোখ রাঙালো। মৈত্রী মুখ ফুলিয়ে নিল। সেধে কারো ভালো করতে নেই। শতক বাচ্চাদের বলল, তোমরা সবাই অনেক ভালো খেলেছো। তোমাদের সবাইকে উপহার স্বরূপ 2টো করে চকলেট দেবো, চলো। বলেই দোকানে নিয়ে গিয়ে 10 টাকার 2টো করে ডেয়ারি মিল্ক কিনে দিল। মৈত্রী শতকের কনুইয়ের কাছে শার্ট টেনে ধরে মিনমিন করে বলল, আমাকে একটা টুইস্ট কিনে দাও না। শতক চোখ ছোট ছোট করে বলল, চিপস খেলে গ্যাস হবে। আর তখন না খেলি, তোর নীরব ভাই কিনে দিল। আলুজ কিনে দিয়েছিল আমায়, ওরুকে টুইস্ট দিল। আমি আরুর থেকে চেয়েছিলাম, দেয়নি। মিনমিন করেই বলল। শতক একটা টুইস্ট কিনে দিল তাকে। মৈত্রী হাসলো। পেট ভরে ভাত খাওয়ার পরেই পাবি।
বলেই চিপসের প্যাকেট এক হাতে রেখে মৈত্রীর হাত ধরে বাড়ির পথ ধরল। মৈত্রী মুখ গোমরা করে রইল। সন্ধ্যাবেলা, চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে লোকালয়। কেমন ভৌতিক পরিবেশ, পাখির কিচির মিচির ব্যতীত আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সবাই যার যার ঘরেই বোধ হয়। খাদিজা চুলায় বসে, আর চুলার চারপাশে বসে আছে শবনম, আকিব, চন্দ্রবিন্দু, সহস্র, মাহিদ, মৈত্রী ও শতক। আর আরো শতকের কোলে ঝর্ণা নীরবের সাথে দুপুরেই চলে গেছে বাপের বাড়ি। খাদিজা বেগম ভাপা পিঠা বানাচ্ছে। পাটালি গুড় দিয়ে গরম গরম ভাপা পিঠা ছাড়া শীত যেন অসম্পূর্ণ। বাংলাদেশ পিঠা পুলির দেশ, আর শীতের মৌসুমে পিঠা বানানো একটা রীতির মতো। জামাই ঝি আত্মীয় স্বজনদের দুধপুলি বা দুধের পিঠার দাওয়াত দেওয়া হয় এই শীতে। সাথে থাকে চিতই, কুশুলি, পাটিসাপটা, দুধ চিতই, ঝালের পিঠা, তেলে ভাজা পিঠা, ভাপা পিঠা, দলই পিঠা, আরো বিভিন্ন ধরনের পিঠা। খাদিজা বেগম প্রথম পিঠা আকিবের হাতে দিল, তারপর শবনম, মাহিদ, শতক, এরপর চন্দ্রবিন্দু। মৈত্রীর সিরিয়াল আসেনি, তবে সে খেয়েছে। শতক নিজের ভাগের পিঠা ভেঙে ফু দিয়ে চুরিয়ে নিয়ে মৈত্রীকে দিল। মৈত্রী গপাগপ মুখে পুড়ে নিল। শতক আস্তে খেতে বলল। খাদিজা বেগম একটা ছোট বাটিতে অল্প গুঁড়া নিয়ে তার ভিতরে বেশি করে গুড় ও নারিকেল কোড়া ছড়িয়ে দিয়ে তার উপর পুনরায় চালের গুঁড়া দিয়ে বাটি ভর্তি করে জালি টাইপের কাপড় দিয়ে মুঠো করে পাতিলে দেওয়া গরম পানির ভাপ কাঁসার মধ্যবর্তী ফুটো দিয়ে বের হওয়ার স্থানে দিয়ে একটু পর বাটি তুলে জালিতে ঢেলে দিল। তারপর ভাপ হলে জালি টান দিয়ে ভাপা পিঠা বের করলো। মৈত্রী দেখতে দেখতে বলল, মা আমিও কয়েকটা বানাই। সবাই তার দিকে চাইলো, তবে মৈত্রী শতকের দিকে চাইলো। শতক চোখ রাঙানি দিল। মৈত্রী বলল, না না না, বানাবো না। মাহিদ খপ করে বলল, এই শতক, তোর সাহস কম না? আমার সামনে আমার বোনের চোখ রাঙাস? একদম চোখ তুলে গুটি খেলবো। শবনম পানি খেয়ে বলল, মাহি, তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার ভাইকে হুমকি দিচ্ছিস? আপা, মানে মজা করছিলাম তো। ভাই ভাই, দোলা ভাই, আপনি পিঠা খাচ্ছেন না কেন? আপা দে তো। সব ভাই বোনদের মধ্যে শবনম বড় আর একটু মেজাজি, তাই সবাই একটু আধটু ভয় করে বলা যায়। শবনম হেসে বলল, মাহি, তুই আমার অনুপস্থিতিতে শতককে যে কেমন হালে রাখিস জানি। ছোটবেলায় তোর হাতে কত মার খেয়েছে বেচারা আমার ভাই। তোর মনে আছে একবার শীতের সকালে পুকুরে ফেলে দিয়েছিলি? আপা, ও আমার মাথায় ডাল ঢালছিল তাই। আর তুই যে আমার খাতায় কি সব হাবিজাবি লিখেছিলি? স্যার আমায় প্রথমবার 2টা বেতের বাড়ি দিয়েছিল তাই। শতক সাফাই গাইতে বলল। এভাবে কিছুক্ষণ চলতে থাকলো সকলের খুনসুটি। রাতে সবাই মিলে লুডু খেলছে, সহস্র, মৈত্রী ও চন্দ্র। শতক বেশ কয়েকবার মৈত্রীকে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলল। মৈত্রী আসছি 2 মিনিট বলতে বলতে আধা ঘন্টা পার করলো। শতক চুপ করে উঠে মৈত্রীর রুমে চলে গেল। মৈত্রী তারও 20 মিনিট পর খেলা রেখে ঘরে গেল। চাদর রেখে সোয়েটার মোজা খুলে লেপের ভিতরে ঢুকে পড়ল। শতককে পেছন থেকে জড়িয়ে তার উপর একটা পা দিয়ে ঠান্ডা হাত দুটো টি শার্টের ভিতরে দিয়ে বুকে রাখলো। শতক যেন ছ্যাদ করে উঠল। মৈত্রীর হাত সরিয়ে দিয়ে পাটাও নামিয়ে নিল। মৈত্রী আবার একই কাজ করলো। ও মাস্টার মশাই, সরি তো। তুমি না লক্ষ্মী জামাই, কি শীত পড়েছে, এই লেপে শীত যায়, একটু বুকে নাও না গো। শতক হাত সরানোর চেষ্টা করলো। মৈত্রী শক্ত করে ধরে রাখলো। শতক হাল ছেড়ে দিল। মৈত্রী সবুজ সংকেত পেয়ে আস্তে আস্তে শতকের মুখের পাশে এসে শতকের গালে কয়েকটা চুমু এঁকে বলল, ভালোবাসি ভালোবাসি। ডং বাদ দে, ঘুমা। আর ঠান্ডা লাগলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোভাবে বলি তো, তাই কানে ঢোকে না। না এত রাগ করো কেন? বলেই থুতনিতে কামড় বসিয়ে বুকে মুখ গুজে দিল। টি শার্ট বাঁধা বাঁধা লাগায় নিজেই হাত বাড়িয়ে খুলে নিয়ে শক্ত করে জড়িয়ে নিল, যেন বুকটাই ঢুকে যাবে। শতক মাথায় চুমু দিয়ে লেপ দিয়ে ভালো করে ঢেকে নেয় মৈত্রীকে। আব্বা, আবার বলো। বাবা, আমার আব্বা, আসো, কুলে আসো তো। আর শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। আচ্ছা আচ্ছা অস্পষ্ট ছোট বাচ্চার কায়া দেখা যায়। শতক ডাকছে জোরে জোরে, কিন্তু শব্দ বেরোচ্ছে না গলা দিয়ে। আবার ডাকলো না।
ওই তো বাচ্চাটা চলে এসেছে। আব্বা যেও না, আব্বা আব্বা। বিড়বিড় করতে করতে চমকে চোখ খুলল। নিঃশ্বাসের বেগ তীব্র। এই শীতের রাতে শতক ঘেমে অস্থির। কতক্ষণ স্থির হয়ে শুয়ে থাকে। পাশে তাকিয়ে দেখে মৈত্রী ওপাশ ফিরে শুয়ে। শতক গায়ের উপর থেকে লেপ সরিয়ে উঠে পড়ে। টেবিলে ফ্ল্যাক্সে গরম পানি আছে, মৈত্রীর জন্য রেখেছে। শতক গ্লাস ভরে ঢক ঢক করে পানি পান করলো। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। স্বপ্ন ছিল শুধু। তারপর বিছানায় বসে মৈত্রীর গা থেকে লেপ সরিয়ে নিল। মৈত্রী শীতে গুটিয়ে যায়। শতক মৈত্রীর পেট উন্মুক্ত করে সেখানে চুমু দিয়ে কান পেতে ফিস ফিসিয়ে বলে, আব্বা নাকি আম্মা? বাবা খুব ভালোবাসে তোমায়। বাবা তোমায় কোলে নেওয়ার জন্য ছটফট করছে। জলদি বাবার কোলে এসো কেমন। বলেই পেটে আলতো চুমু দিয়ে হাত বুলিয়ে দেয়। মৈত্রী ঘুম পাতলা হওয়ায় ঘুম ছুটে যায়। পাশে হাত দিয়ে শতককে খুঁজতে থাকে। স্বয়ংপথ ফিরে পেতেই শতকের অবস্থান বুঝতে পারে। কি হয়েছে? শতক মাথা তুলে মৈত্রীর দিকে তাকিয়ে বলে, কিছু না, ঘুমা। শীত করে তো, তুমি ঘুমাবা না? শতক শান্ত চোখে চাই মৈত্রীর দিকে। মৈত্রী মুচকি হেসে দুহাত বাড়িয়ে দেয়। শতক লেপ টেনে মৈত্রীর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মৈত্রী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমাও তো। শতক কিছু বলে না। মৈত্রী শক্ত করে মাথাটা বুকে চেপে একটু কাত হয়ে পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। অল্প সময়ের ব্যবধানে দুজন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত গভীর, শুনশান নিরিবিলি পরিবেশে দূর থেকে শুধু কুকুরের ডাক ভেসে আসছে, তাও মৃদু। রাতের নিস্তব্ধতা বিরাজ করছে কথার মনের ভেতরেও। নওরিন ঘুমিয়ে আছে। কথা ফোন হাতে ব্যালকনির ফ্লোরে বসে দূরে অন্ধকার আকাশ দেখতে ব্যস্ত। এই তীব্র শীতে ঠান্ডা ফ্লোর, গায়ে শীতের বস্ত্র বলতে শুধু শাল। আকাশে তারকারাজি মিটমিট করছে। চাঁদ দেখা যাচ্ছে না। ঠান্ডা বাতাস বইছে, তবে কথার মন্দ লাগছে না। শীত লাগছে, তবে সাথে সাথে ভালোও লাগছে। মনটা কেমন হালকা হালকা লাগছে। হাতের ফোনটার দিকে চাইলো। স্ক্রিনের ডায়াল প্যাডে নীরবের নাম্বার ভাসছে। কল দিতে নিয়েও দিচ্ছে না। কিভাবে দেবে? গত 1 মাস কথা হয়নি তাদের মধ্যে। লাস্ট কল নীরব করেছিল। সে রিসিভ করছে, টুকটাক কথাও হয়েছে। ঝগড়া হয়নি কোনো। এরপর অনেকবার কল দিয়েছে নীরব, সে ধরেনি। কেটেও দিয়েছে। আস্তে আস্তে ফোন আসা বন্ধ হয়ে গেছে। যাবে না কেন ভাবতে ভাবতে কল লাগালো। ভাবলো রিসিভ হলেই কেটে দেবে। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? কথার ফোন কাট করার কথা, বাট কাটতে মন সায় দিচ্ছে না। ফোন কানে ধরে রইল। আশ্চর্য, কথা বলছেন না কেন? কে আপনি? কথা ফুপিয়ে উঠল। কথা কেঁদে ফেললো শব্দ করে। নীরব ফোনের স্ক্রিনে চাইলো। এটা তো কথার নম্বর নয়। কথা? আপনি কাঁদছেন? কই না তো। আপনার কণ্ঠ কেঁপে উঠলো যে? ওই ঠান্ডা ঠান্ডা লেগেছে। ও চুপ করে আছেন যে? কি বলবো? কিছুই বলার নেই? তা হঠাৎ কেন স্মরণ হলো এই গুন্ডার কথা? ঘুমাচ্ছিলেন? নীরব হেসে বলল, জেগে থাকার যথার্থ কারণ দেখিয়ে এখন বলছেন ঘুমাচ্ছিলাম কিনা। কথা চুপ করে গেল। তার চোখ দিয়ে পুনরায় জল গড়িয়ে পড়ছে। বেশ সময় নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে নীরব শান্ত ভঙ্গিতে আকাশ পানে চেয়ে বলল, আবেগ কেটে গেছে তাই না? কথা বুঝতে পারলো না। কি আবেগ? ক্ষণিকের আবেগ। আমি বলেছিলাম না কেটে যাবে। দিন কেটেই গেল, কিন্তু সেই আবেগে ঘা বাসিয়ে এই নীরব যে ডুবে গেল। এতদিনের পাগলামি, ভালোবাসি ভালোবাসি পাশে থাকবেন, সব সব ফুরিয়ে গেল তাই না? আর আমিও শালা গাধা একটা, জেনে শুনে বিষ করেছি পান। সেই বিষে না আছে মরণ, আর না মুক্তি, না যন্ত্রণা, আছে শুধু এক বুক হাহাকার। মলিন হেসে বলল নীরব। কথা শান্ত হয়ে বসে। নীরবের ঠোঁট থেকে মলিন হাসিও বিদায় নিল কথার নীরবতায়। হয়তো আশা করেছিল কথা আগের মতো তর্ক করে বলবে, মিস্টার নীরব, আবেগ নয়, আমি আপনাকে ভালোবাসি সেই আগের মতোই আপনার জন্য সব ঝামেলা মোকাবিলা করব, শুধু আপনি পাশে থাকবেন। কিন্তু তার আশায় গুড়ে বালি দিয়ে কথা চুপ রইল। নীরব শূন্যে তাকিয়ে বলল, কথা এভাবে যদি সব শেষ হওয়ার ছিল তাহলে কেন শুরু হলো সব?
হ্যাঁ, আপনার দোষ দিচ্ছে না, দোষ আমারই। আমার ভাবা উচিত ছিল একজন ধনাঢ্য পরিবারের মেয়ে, তার উপর ডাক্তার আবাসে। আমার সাথে কি যায়? যায় না তো। আমি তো গুন্ডা, টাইনা টইনা মাধ্যমিক পাস, গায়া পুরুষ মানুষ। আপনি তো ভালো কাউকে ডিজার্ভ করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্যাডার। মিস্টার নীরব, আমার অনুভূতি ঠুনকো নয় না ক্ষণিকের আবেগ। আমি আপনাকে মনের গহীন থেকে ভালোবেসেছি আর এখনও ভালোবাসি। এর বেশি আমি কিছুই বলবো না, আর না আপনি জিজ্ঞেস করবেন না। এই কথা যদি কারোর হয় তবে সেটা নীরবেরই হবে ইনশাল্লাহ। রাখছি, ভালো থাকবেন। বলেই কল কেটে দিল। নীরব স্তব্ধ। কথা বলল এগুলো? তাহলে এই অবহেলা? নীরব আবার ফোন করলো কথাকে, কথা কেটে দিল। নীরব আবার ট্রাই করলো, ফোন বন্ধ শোনালো। নীরবের মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কথার কথাও কাছে মিল পাওয়া যাচ্ছে না। নীরব ঘরে এসে বিছানায় বসে নিজেকে শান্ত করলো। শান্ত মাথায় ভাবলো, কথা যদি তাকে ভালোই বাসে তাহলে কেন অবহেলা করছে? ফোন করছে না, আবার ধরছেও না, আবার হুট করে এত রাতে ভিন্ন নম্বর থেকে কল করলো। আচ্ছা, কথার কোনো প্রবলেম হয়নি তো? ওর পরিবারের কেউ কি জেনে গেছে? দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই, রোদ ওঠায় দিনটা কিছুটা আরামদায়ক, উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে শরীরের আনাচে কানাচে। শতক তৈরি হচ্ছে, একটা ব্যাচ আছে তার মাধ্যমিকের। মৈত্রী বিছানায় পা ঝুলিয়ে বসে শতকের কাজ পর্যবেক্ষণ করছে। শতক তার উপর একটু রেগে আছে হয়তো। আজ কলেজে গিয়েছিল মৈত্রী, শতক মানা করে দিয়েছিল। মৈত্রী বাড়ি গিয়ে মাহিদ ভাইকে বলে তার সাথেই চলে যায় কলেজ। কলেজ থেকে আসলে শতক কিছু বলেনি, টুকিটাকি কথাও বলেছে। দেখে মনে হবে নর্মাল, কিন্তু আদতে তা নয়। মশাই রেগে তার উপর। শতক তৈরি হয়ে শু পড়ছে। মৈত্রী বিছানায় রাখা জ্যাকেট হাতে নিল। এখন অতটাও শীত না থাকলেও বাইক চালালে বাতাস লাগবে। শতক শু পরে দাঁড়ালে মৈত্রী তাকে জ্যাকেট পরিয়ে দেয়। এখনো রেগে থাকবে? সব সময় তোমার এই রাগ ভালো লাগে না শতক ভাই। শতক জ্যাকেটের চেন লাগিয়ে বলে। রেগে নেই তো, রেগে কেন থাকবো? মৈত্রীর চোখ জোড়া ভরে উঠল। কলেজে যাওয়ার দরকার ছিল। এমনিতেই 2 মাস হলো প্রাইভেট কলেজ, কোথাও যাই না। কয়েকদিন পরেই ইন কোর্স এক্সামে কি লিখবো আমি, তাই সাজেশন নিতে গিয়েছিলাম। অনলাইন কোর্সে ভর্তি করিয়েছিলাম, ক্লাস করিস? মৈত্রী নাক ফুলিয়ে বলল। অনলাইনে পড়া হয়? 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকলে ঘন্টা পার হয়ে গেলেও হুঁশ আসে না। মনোযোগ আর ইচ্ছে থাকলে সব হয়। নেই মনোযোগ, আর ইচ্ছেও হয় না। আর যাব না কলেজে, কখনো না। পড়াশোনা বাদ, মানে বাদ আজ থেকেই। যাও, আর চিন্তা করতে হবে না। চিল্লিয়ে বলে কেঁদে উঠল মৈত্রী। শতক ফিরে এসে তাকে ধরে। চিল্লাচ্ছিস কেন? আচ্ছা, রাগ নেই আর, শান্ত হ তুই। কাঁদছিস কেন? কলেজে যাওয়ার জন্য বকিনি তো একবারও? বকেছি? মৈত্রী চোখ মুছে মাথা নাড়ল। বকেনি? বকনি, কিন্তু ঠিকমতো কথা বলছো না যে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে বলেই চোখ মুছিয়ে দিল। মৈত্রী তাকে জড়িয়ে ধরল। শতক মাথায় হাত বুলিয়ে গাল ধরে কপালে চুমু খেলো। মৈত্রী বলল, নিচে ঝুঁকো, নিচে ঝুঁকো। শতক মাথা নামিয়ে নিল। মৈত্রী তার গাল জোড়া আঁকড়ে ধরে গালে, থুতনিতে, কপালে, নাকে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। শতক হেসে বলল, ব্যাচ ছুটি দিয়ে দেই? মৈত্রী গালে ঠোঁট ডুবিয়ে বলল, কেন? মিষ্টি আদর ছেড়ে বাদর পড়াতে যেতে মন সায় দিচ্ছে না। মৈত্রী হেসে উঠল খিলখিলিয়ে। শতক তার হাসির দিকে তাকিয়ে রইল অপলক। দিয়ে দাও ছুটি। শতক ফোন বের করতে নিলে মৈত্রী বলল, আরে আরে, এমনি বললাম, যাও বাদর মানুষ করে এসো। সাবধানে থাকিস। শতক তার গাল টিপে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল। মৈত্রী, সুলতানা, চন্দ্র, শবনম ও আকিব বসে আছে ড্রয়িং রুমে। টুকটাক আলাপ আলোচনা চলছে আকিব, সুলতানা ও শবনমের মাঝে। চন্দ্র ফোনে গেমস খেলতে ব্যস্ত। মৈত্রী চুপচাপ বসে শবনমের পাশে বসা বড় টেডির দিকে চেয়ে আছে। বিন্দুর জন্য এনেছে বোধহয়। মৈত্রীও আজ কলেজ শেষে ভাইকে নিয়ে মার্কেট থেকে আরুর জন্য 3টে টেডি কিনেছে। তবে সেগুলো ছোট ছোট, বড়গুলো তার চোখে পড়েনি। নইলে বোনের জন্য সেও কিনতো। আরও কিনেছে ছিলিমিলি নেল পালিশ, লাল লিপস্টিক, চুড়ি সহ আরও কিছু জিনিস ক্রয় করেছে।
সহস্র মেইন দরজা দিয়ে ঘরে ঢুকে তার কোলে আরু আর পিছনে বিন্দু। আরু আসবে না, ভুলিয়ে ভালিয়ে এনেছে। সোফায় বসে সহস্র হাঁপ ছাড়লো। আরু উঠে গিয়ে বোনের কোলে জায়গা নিল। আরে বউ, কষ্ট করে কোলে নিয়ে আসলাম আমি, হ্যাঁ? আর বোন রে পায়া জামাইরে ভুলে গেছস? আমি কলব না। আরো সহস্রকে চোখ গরম করে বলল। সহস্র 32 পাটি দেখিয়ে বলল, না না, কালো না, তুই তো আমার ধলা কুটকুটা বউ। আমি তোমার বোন না। মৈত্রী হেসে বলল, হাজার ভাই, তোমার মতো ঝোঁকরুটে ছেলের সাথে তো বোন বিয়ে দিব না। সহস্র চোখ ছোট ছোট করে বলল, তোর দেওয়া না দেওয়াতে আমার বইই গেছে। শবনম থামতে বলল সবাইকে। তারপর আরুকে ডাকলো। আরু বোনের দিকে চাইলো। মৈত্রীর কপালে গাঢ় ভাঁজ পড়লো। বুঝতে পারলো টেডিটা আরুর জোর নেই, তবে সে মনে মনে চাইলো আরু যেন সেটা না নেয়। কাল কিভাবে অপমান করলো। আরুকে তাদের দেওয়া টেডি দিয়ে না হয় ভুল করেছে, তুই আলাদা করে বুঝিয়ে বল। আরুর সামনে ওভাবে বলতে হবে? আরু এখন অতটাও ছোট নয়। আরু গিয়ে শবনমের সামনে দাঁড়ায়। আকিব তার গাল টেনে বলল, আমার সর্বকনিষ্ঠা শালিকা, আপনি এত আদুরে কেন? একদম বারবি ডল। এই যে বড় রেডিটা দেখছো, এটা তোমার চেয়ে বড় রেডিটা। আরু দেখেছে টেডি। ঘরে ঢুকতেই তার নজরে পড়ে। শবনম পুতুলটা নিয়ে আরুর দিকে বাড়িয়ে বলে, এই নে বিচ্ছি, এটা তোর। আরু মাথা নেড়ে বলল, না না, আমার হাতে অনেক। আপু ভাই কালো এনে দিতে। শবনম মৈত্রীর দিকে চাইলো। তো কি হয়েছে, এটা তোর, বড় আপু দিচ্ছে, নিয়ে নে। না নিব না, কালামণিকে দাও। আকিব বলল, বিন্দুর জন্য এনেছি, এটা তোমার না বলছি। আরু না না করলো। সুলতানা আরুকে টেনে নিয়ে কোলে বসিয়ে গালে চুমু দিয়ে বলল, আরজু নিয়ে নাও, বড় আপু ভালোবেসে দিচ্ছে তো। আরু মৈত্রীর দিকে চাইলো। মৈত্রী আরুর দিকে তাকিয়ে শবনম দুই বোনের চোখাচোখি দেখে মৈত্রীকে বলল, মৈত্রী, তুই না করে দিচ্ছিস আরুকে? মৈত্রী শান্তভাবেই বলল, আপা আমি কেন না করব? তাহলে ও নিচ্ছে না কেন? সেটা আমি কিভাবে বলবো? আরু উনি নিতে বললেও মৈত্রী মনে মনে চাইছে আরু যেন না নেয়। আরু নিল না। মৈত্রী বেশ খুশি হলো। সহস্র টেডি কোলে নিয়ে আরুর কাছে গিয়ে বলল, বউ, না নিলে কিন্তু মিস করবি। কি সুন্দর নরম পুতুল, আহা, মন চাইছে আমি নিয়ে নিই। মৈত্রী চট করে বলল, হ্যাঁ তুমিই নাও, বুড়াকালে সুরা শেখো। সহস্র মৈত্রীর দিকে ফিরে বলল, এই তোর আবার পুতুল দেখে হিংসা হচ্ছে নাকি? হিংসুটে মহিলা কোথাকার। মৈত্রী কটমট করে বলল, একদম বাজে কথা বলবা না হাজার ভাই। বাজে কথা না, ঠিক কথাই বলছি। তুই শুধু হিংসুটেই নোস, 1 নম্বরের ঝগড়ুটেও, পাড়ার কুটনি বুড়িদের মতো। তুমি কি? তুমি 1 নম্বরের শয়তান, মহিষ, গরু, ছাগল, ভেড়া। সুলতানা হেসে আকিবকে বলল, এই দুইটা এক হলে হয়। একদম টম এন্ড জেরি, এক দণ্ড পড়ে না, আবার ভাবও বেশ। আকিব উঠে বাইরে বলল, পপকর্ন চিপস কিনে নিয়ে আসি, খেতে খেতে এদের শো দেখা যাবে। যাওয়ার সময় টি টেবিলের সাথে ধাক্কা লেগে টেবিলে নড়ে ওঠে। ফলে ভরা পানির গ্লাস থেকে পানি উপরে ফ্লোরে পড়ে। মৈত্রী সহস্রকে ধরার জন্য উঠে ওর কাছে গেল। সহস্র সেখান থেকে কেটে পড়ল। মৈত্রী হেঁটে সহস্রের পিছু নিল। সহস্র বলল, এই মহিলা, তুই পাপ্পির মতো আমাকে ফলো কেন করছিস? যা ভাগ। মৈত্রী চোখ বড় বড় করে বলল, তুমি আমায় কুত্তার বাচ্চা বললা? আমি শতক ভাইকে বলে দিব। সহস্র মনে করার ভঙ্গিতে বলল, কুত্তার বাচ্চা কখন বললাম? আমি পাপ্পি বললাম। কুত্তার বাচ্চাকেই তো পাপ্পি বলে, তাই না? আর ইংরেজিতে বললেই মিনিং বদলে যায় না? আরে বোকা, পাপ্পি তো কিউট হয়। তুমি দাঁড়াও, আজ তোমার পিঠে কাঁঠাল ভাঙবো। মিঠুর বাচ্চা, এটা শীতকাল, কাঁঠাল পাবি কোথায় তুই? বলেই সোফায় গিয়ে বসলো। সুলতানা বলল, মৈত্রী, এই অবস্থায় দৌড়ঝাঁপ একদম নিষিদ্ধ, তোমার কানে যায় না? সহস্র দাঁত কেলিয়ে বলল, ও তো কালা। মৈত্রী টি টেবিলের পাশ দিয়ে সহস্রের দিকে আসতে নিলে
টাইলস করা ফ্লোরে পড়ে থাকা পানির উপরে পা পিছলে উপর হয়ে পড়ে যায়। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল, সবাই বাঘ হারা। সোফার হাতলের সাথে কপালে লেগেছে, পেটটা ফ্লোরে পড়ল। মৈত্রী মা বলে জোরে চিল্লিয়ে উঠল। চন্দ্রের হাত থেকে মোবাইল পড়ে গেল, সহস্র কাঁপছে। শবনম মৈত্রীর পাশে বসে ওকে তোলার চেষ্টা করলো। এই মিঠু, মিঠু। মৈত্রী মা বলে কেঁদে উঠল পেট চেপে। সুলতানা আরুকে নামিয়ে মৈত্রীকে ধরে সোফায় বসালো অনেক কষ্টে। আরু আপু বলে কাঁদতে শুরু করে দিল। চন্দ্র তাকে ধরল। মৈত্রী পেট ধরে ওমা ওমা আমার বাচ্চা মা বলে কাঁদছে। তীব্র ব্যথায় আর্তনাদ করছে। শবনম ধমক দিল, আরো কর লাফালাফি, হয়ে গেল তো সর্বনাশ। হাল্লা, এখন কি হবে? মৈত্রী ক্রন্দন কমল না। সবাই এই শীতের ভেতরেই ঘামতে লাগলো। সুলতানা ঢোক গিলে চন্দ্রকে বলল, চন্দ্র যাও তো, বড় নানুকে ডেকে আনো জলদি এখনই। আর সহস্র, শতককে ফোন দিয়ে আসতে বল। এসব কিছুই বলিস না, ছেলেটা আমার সামলাবে কিভাবে নিজেকে। সহস্র ফোন দিল শতককে। মাহিত দৌড়ে আসে, পিছনে খাদিজা ঝর্ণা। মাহিত মৈত্রীকে ওভাবে কাঁদতে দেখে বোনকে জড়িয়ে নিল। মৈত্রী ভাইকে জড়িয়ে কাঁদতে লাগলো তীব্র ব্যথায়। ভাই আমার বাচ্চাটা। মৈত্রীর কপাল বেয়ে রক্ত গড়াচ্ছে অঝরে। মাহিত শেখায় চেপে ধরে বোনকে সান্ত্বনা দিল। কিছু হবে না মিঠু, আল্লাহকে ডাক। এরই মাঝে শতক ও সফিউর এলো হন হনিয়ে। বাড়ির গেটে ঢুকতেই মৈত্রীর কান্নার আওয়াজ শুনে শতকের কলিজাটা ছ্যাদ করে উঠল। আল্লাহ সহায় হও। ড্রয়িং রুমে গিয়ে মৈত্রীকে দেখে শতকের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল। নীরবের পাশে বসে মৈত্রীর শতক ভাই বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। শতক ঢোক গিলে বলল, কিভাবে হলো? শবনম চিল্লিয়ে বলল, কিভাবে হবে? তোর বউ সহস্রের পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। তিনি তো কারোর কথা শোনেই না। সফিউর রহমান সহস্রের দিকে রাগি চোখে চেয়ে বলল, কেউ ছেলে মানুষই। আর বলতে পারল না। শবনম ভাইয়ের সামনে দাঁড়িয়ে সফিউর রহমানের উদ্দেশ্যে বলল, আব্বা, তোমাদের তো আদরের দুলারির দোষ নজরে আসবে না। সহস্রের এক ফোঁটা দোষ নেই, খবরদার ওর দিকে আঙুল উঠলে। সহস্র তখনও সোফায় ঠাই বসে। খাদিজা বেগমের হাত পা কাঁপছে যেন এখনই জ্ঞান হারাবে। আরও তার কোমর চড়িয়ে কাঁদছে। কি হয়ে গেল মেয়েটার সাথে? মাহিতকে কাঁপা কাঁপা গলায় বলল, বলে বোনের দিকে চাইলো। ব্যথায় কুকড়ে উঠছে বারবার। ঝর্ণা এক টুকরো কাপড় এনে মাহিদের হাতে দিল। কপালে বেঁধে দিন, রক্ত ঝরছে। শতক মৈত্রীকে ধরে বুকে টেনে নিল। কথা বেরোচ্ছে না কণ্ঠনালী দিয়ে, তবুও বিড়বিড় করে বলল, একটু আমার কথা শুনিস না তুই? দেখ কি হলো, এখন ব্লিডিং হচ্ছে। মৈত্রী জ্ঞান হারালো। মাহিত গাল চাপড়ায় মৈত্রী সাড়া দেয় না। সফিউর রহমান এসে বলে, আসল সিএনজি বাড়িতেই ছিল, ও এসেছে, দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নাও। ঝর্ণা ও শবনম মৈত্রীর রুমে গিয়ে একটা ব্যাগে কিছু কাপড় ভরে একটা বড় ওড়না এনে মৈত্রীর গা ঢেকে দিল। মাহিত শতককে বলল, বাজা কোলে নিয়ে চল। শতক এক ধ্যানে সোফায় চেয়ে মাহিত কাজ ছাকায়। শতক নির্বিকার। মাহিত শতকের কাছ থেকে মৈত্রীকে নিয়ে পাঁচা কোলে তুলে বাইরে চলে যায়। শতক সেখানেই দাঁড়িয়ে। সোফায় লেগে আছে তাজা রক্ত। শতক হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে হাতে হাতে রক্তে রঞ্জিত। চোখ ভরে ওঠে তার। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসে, আব্বা। সুলতানা ছেলের পিঠে হাত বুলিয়ে বলে, যাবে না? চলো, নিজেকে শক্ত করো। শতক চোখের কোণার জল মুছে ঘুরে বাইরে মাহিদের কাছে এসে সিএনজিতে বসে। মাহিদ তার কাঁধে হাত রাখে। শতক কিছু বলে না। মাহিদের বুকে থাকা মৈত্রীর দিকে চায়। নিজের বুকে টেনে নিতে মন চাইছে না। মৈত্রীর রক্তমাখা মুখ দেখেও মৈত্রীর ব্যথা কষ্ট তার হৃদয় ছুঁইছে না। কেন এমন হচ্ছে? একটা প্রাণ হারানোর শোকে? যেই প্রাণ তার নিজের অংশ ছিল, আজ এই মেয়েটার কেয়ারলেসের জন্য প্রাণটা দুনিয়ার আলো দেখতে পাবে না। দীর্ঘশ্বাস ফেলে শতক সামনে তাকালো। খাদিজা বেগম বোরখা পরে এলে নীরবের বেরোনোর আগেই শতক বেরিয়ে সামনে বসে।
সফিউর রহমান অন্য পাশে। রাত 8:30। হাসপাতালে এখন নিস্তব্ধতা বিরাজ করছে। প্রাইভেট ক্লিনিক হওয়ার দরুন রোগীর ভিড় নেই। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, নার্স, কিছু ওয়ার্ড বয় আর আয়া ছাড়া। মৈত্রীকে কেবিনে শিফট করা হয়েছে। সফিউর রহমান ভাইকে কল করে ঘটনা আগেই বলেছিল। মতিউর রহমান দোকান বন্ধ করে এক প্রকার দৌড়েই এই ক্লিনিকে এসে গাইনি ডাক্তারকে বলে সব বন্দোবস্ত করে ফেলেছিল। মৈত্রীকে আনার সাথে সাথেই এমার্জেন্সিতে নেওয়া হয়। মৈত্রীর কপালে 3টে সেলাই লাগে, অনেক রক্ত ঝরায়, 2 ব্যাগ রক্ত লাগে। মতিউর রহমান ও মাহির দেয় রক্ত। খাদিজা বেগম এখন কেবিনে মৈত্রীর শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মতিউর রহমান, সফি, শতক, মাহির কেবিনেই দাঁড়িয়ে আছে। সকলে মৈত্রীর জ্ঞান ফেরার অপেক্ষায়।